একজন অতি উৎসাহী ফেসবুকার আমার ওই যে মেসেঞ্জারে এই মেসেজটা দিয়েছে। এই যে জুনায়েদ ওই যে বিখ্যাত সেই জুনায়েদ আহমেদ, যে নাকি ওই দিল্লিতে যন্তর মন্তরে হাজার হাজার ছাত্র জনতাকে ওই যে খাইয়েছিল এবং তারই বক্তব্য মতো আই ফেড দেম ফর 35 days, 35 দিন ধরে নাকি খাইয়েছে। তো এখানে ওই যে কোনো একজন ব্যক্তির এর সাথে সাক্ষাৎকারে সে তার মনের দুঃখ প্রকাশ করছে। তো এটাই বুঝলাম না, এখন না পুলিশ তাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে, তাহলে সে কোথায় কার সাথে কি সাক্ষাৎকার দিল, এটাই তো বুঝলাম না। অতএব এই হেতু আমি ঠিক জানি না যে ঘটনাটা সঠিক নাকি বেঠিক, নাকি বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিল যে একটা ভিডিও বানানোর জন্যে। আবার চিন্তা করলাম যে ঘটনা সত্য হলে হতেও পারে, মানে প্রেক্ষাপট ভিত্তিক বিচার করলে ঘটনা সত্য হলে হতেও পারে। এখন ঘটনাটা কি, আমরা একটু গভীরে যাই যে এখানে সে আসলে বলতে চাচ্ছে কি। মোহাম্মদ জুনায়েদ যে বক্তব্য দিয়েছে বলে দাবি করা হচ্ছে এবং আমাকে পাঠিয়েছে, আমি ঠিক জানি না যে বক্তব্যটা সঠিক তার কি না, কারণ ওই যে শোনা যাচ্ছে সে তো দৌড়ের উপরে আছে, তাই না? এই দৌড়ের উপরে থাকা অবস্থায় কিভাবে একজনকে সে সাক্ষাৎকারী কথা বলতে পারে, এই প্রশ্নটা কিন্তু আমার মাথায় আসছে। আবার ওই যে বললাম যে প্রেক্ষাপট চিন্তা করলে কথা হয়তো বলতেও পারে, আমি ঠিক জানি না। তো ওর উপরে ভিত্তি করেই আসলে ভিডিওর অবতারণা ধরে নিলাম যে সেই কথাগুলো বলছে। তো এখন আমরা দেখি যে কি কথা বলছে মোহাম্মদ জুনায়েদ। আই এম কমপ্লিটলি ইগনোরড বাই সিজেপি লিডার্স। আমি একেবারে অবহেলার শিকার হয়ে গেছি। আমাকে ফালতু হিসেবে গণ্য করছে কারা? মানে আই এম কমপ্লিটলি ইগনোরড, মানে আমাকে পুরাপুরি একেবারে বাতিল করে দিয়েছে, ইগনোর করছে, অর্থাৎ আমাকে অবহেলা করছে কারা? সিজেপি লিডার্স, অর্থাৎ কাক্রোশ জনতা পার্টির নেতারা। ওই যে কি একজন দীপকে, অভিজিৎ দীপকে, আর একটা কি দাস, সৌরভ দাস, তাই না? তো তারা নাকি তাকে একেবারে পুরোপুরি অবহেলা করছে, তাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, বা তাকে সাইড কেটে চলে গেছে। কি তারপরে কি বলছে? দে আর নট ইন টাচ উইথ মি। আচ্ছা আচ্ছা, তারা আমার সংস্পর্শে নাই, মানে আমার সাথে তাদের কোনো যোগাযোগ নাই। খুবই খারাপ কথা, খুবই খারাপ কথা। তারপরে বলছে যে ইভেন ইফ ইউ কিপ অ্যান অ্যানিম্যাল উইথ ইউ ফর 24 hours, you start to care for it. Whereas I stayed with them for 35 days as a human, I fed them for 35 days. দেখছেন কি কথা বলছে? যদি তুমি কোনো জীবজন্তুকে 24 ঘন্টা খাওয়াও তাহলে কি হয়? ইউ স্টার্ট টু কেয়ার ফর ইট, মানে তখন কি করতে হবে? তখন সে মানে ওকে তো একটু যত্ন খাতির করা লাগে নাকি? অথচ আমি ওদের সাথে একজন মানুষ হিসেবে 35 দিন ছিলাম এবং আমি তাদেরকে 35 দিন ধরে খাইয়েছি, অথচ এখন আমার সাথে তাদের কোনো যোগাযোগ নেই, যোগাযোগ রাখে না, যোগাযোগ করে না। এই কথাগুলো নাকি একজন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে বলছে। আমি আবারও বলছি, সে পুলিশ নাকি তারে খুঁজে বেড়াচ্ছে, দৌড়ের উপরে আছে। এখন কোথায় এই কথাগুলো বললো কে জানে, বাট পরিপ্রেক্ষিত অনুযায়ী এই কথা সে বলতেই পারে। তবে তেলাপোকারা যদি এই ধরনের আচরণ এই মোহাম্মদ জুনায়েদের সাথে করে থাকে, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যুক্তি আচরণই করেছে তেলাপোকারা, কারণ তেলাপোকাদের আচরণ তো ওরকমই। তারা ঘরের মধ্যে আপনি কোনো কিছু রাখবেন, তারা এসে দল বেঁধে এসে খাবে এবং তারপরে কিন্তু তারা চলে যাবে। তারা কিন্তু আপনার ভালো মন্দ তারা দেখবে না। আপনি তাদের জন্য যদি খাবার কোনো জায়গায় রেখে দেন, তারা এসে খেয়ে যাবে। এর জন্য যে আপনার প্রতি তারা কৃতজ্ঞ থাকবে তা কিন্তু না, অর্থাৎ আপনার খাবার তারা ব্যবহার করে তারা বেঁচে থাকবে, রাইট? তো এটা তো ককরোচ জনতা পার্টি, তো ওরা নিজেরাই বলছে ওরা তেলাপোকা, বা আমরা যাদেরকে বলি তেলাপোকা বা আরশোলা, তোরা নিজেরাই বলছে ওরা আরশোলা বা তেলাপোকা। তো ওদের চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য সেরকমই হবে না? তাহলে তুমি যে 35 দিন ধরে ওদেরকে খাওয়ালে, এবং সেটা নিশ্চয় কয়েক কোটি টাকা, একটা হিসেবে দেখলাম তা প্রায় 5 কোটি টাকার মতো হবে। এবং পুলিশ বেসিক্যালি তোমাকে এখন খুঁজছে যে এত টাকা তুমি পেলে কোথায়, কারণ তোমার নাকি ছোটোখাটো একটা জাস্ট ওই মোবাইল ফোন সেট মেরামত করার দোকান আছে, অনেকটা দিন আনো দিন খাও টাইপের তুমি পাবলিক, অথচ তুমি 5-6 কোটি টাকা খরচ করে ফেলছো 35 দিন ধরে
তাদের খাবারের পিছনে। অতএব এটা তো অবশ্যই ভারত সরকারের একটা দুশ্চিন্তার বিষয় যে তুমি টাকাগুলো পেলে কোথায়। কিন্তু তুমি আসলে দুঃখ কী কারণে করছো? ওরা তো তেলাপোকা সদৃশ আচরণই করছে। এটা গেলে এক নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো যে দেখো, তুমি তো আসলে ওই তেলাপোকা দলের কেউ না, আরশোলা দলের কেউ না, কি তা কেউ নাকি তুমি ওই কি পার্টি, CJP, তাই না? CJP, কক্রৌশ জনতা পার্টি। তুমি তো ওই দলের কেউ না। ওরা যখন ওই জায়গায় আন্দোলন করতে গেল নিট পরীক্ষার ব্যাপার নিয়ে, তাই না, তখন তারা কিন্তু তোমাকে ডাকতেও যায় না, খেয়াল করতে হবে। তারা কিন্তু তোমাকে ডাকতে যায়নি। তুমি স্বতঃপ্রণোদিত হয়ে এসে নিজেকে ভলান্টিয়ার পরিচয় দিয়ে খাদ্য খাবার এনে তারপরে তুমি খাওয়াচ্ছিলে। এটা কি তুমি ভুলে গেছো? এটা তো তুমি ভুলে গেলে চলবে না। তো তুমি তো এই পরিচয় তো আগে দিয়েছো, তাই না? তুমি ভলান্টিয়ার মানে কি? স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় যে সেবা করে, রাইট? অর্থাৎ তুমি ককরোচ পার্টির কেউ না, তেলাপোকা দলের তুমি তো কেউ না। এবং তোমাকে তেলাপোকা দলের ওই নেতারা গিয়ে বলেও নাই আমরা এই জায়গায় আন্দোলন করব, আমাদেরকে খাওয়া দাওয়া দিও। তুমি নিজে তোমার নিজস্ব স্বার্থে, অথবা তোমাকে যারা টাকা দিয়েছে বা যাদের কাছ থেকে তুমি টাকা পেয়েছো তাদের স্বার্থ রক্ষা করার জন্যে। এবং সেই স্বার্থটা কি? সেই স্বার্থটা হলো এই ভারতের ক্ষয়ক্ষতি করা, ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া, ভারতের মোদী সরকারকে ফেলে দেওয়া। এবং ফেলে দিলে পরে যারা আসবে তারা ভারতকে অখণ্ড রাখতে পারবে না, ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। অর্থাৎ তুমি দেশদ্রোহী কর্মকাণ্ড করার জন্য বস্তুত এই পন্থাটা অবলম্বন করেছিলে। বিশাল মহান এক দেবদূতের ভূমিকায়, স্বেচ্ছাসেবকের ভূমিকায় আবির্ভূত হয়ে অনেকটা গায়েবীভাবে তুমি খাদ্য খাবার জোগাড় করতেছিলে, তাই না? তো এখন ওই পোলাপাইন, ওরা তো ভারতের লোকজন, তাই না? ওই যে ওই অভিজিৎ দীপকে, তারপরে ওই কি দাস, সৌরভ দাস, তো ওরা কি হিন্দুর পোলাপাইন কিন্তু, এবং ওরা ভারতে জন্মগ্রহণকারী ছেলেপেলে, তাই না? তো ওদের তো দেশের প্রতি মায়া মহব্বত ভালোবাসা আছে। তুমি তো মুসলমান, তোমার দেশের প্রতি ভালোবাসা নেই। তোমার ভালোবাসা তো আরব দেশের প্রতি। তোমার হৃদয়ে ধুধু বালুচর, অর্থাৎ মরুভূমি, মরুদ্যান, খেজুরের বাগান, ওর দুম্বা চড়ানোর স্বপ্ন, তাই না? তুমি তো এটাই দেখো। কারণ একজন মুমিন মুসলমান তার নিজের দেশকে ভালোবাসতে পারে না। সে যত বেশি খাঁটি ইসলাম অনুসরণ করবে সে তত বেশি আরবের প্রতি তার ভালোবাসা প্রকাশ পাবে। যেমন তোমার যে তুমি যে পোশাক পরছো, এটা তো আরবি পোশাক, এটা তো ইসলামী পোশাক না। ওই যে নবীর আমলে যে সমস্ত কাফের ছিল, কুরাইশে ছিল না, যারা পুতলিক ছিল বা তারও আগে, তারাও তো এই একই পোশাক পরতো। তো এটা কিন্তু ইসলামিক পোশাক না, এটা কিন্তু আরবের পোশাক। তো তুমি তো আরব সাহায্য, তাই না? তোমার তো ভারতের প্রতি ভালোবাসা নাই। তোমার সর্বান্তকরণের চেষ্টা ভারতের কীভাবে ধ্বংস কামনা করা যায়, এবং ওই একটা বিরাট অংশ ভারত থেকে ভেঙে নিয়ে কীভাবে পাকিস্তানের সাথে মেশা যায়, তোমার ধান্দা তো তাই। এখন এই ককরোচ পার্টি এখানে একটা আন্দোলন করতেছিল, তুমি এবং তোমার পিছনে যারা আছে তারা এটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করতে গিয়ে তোমাকে টাকা পয়সা দিয়েছে, এই হেতু তুমি তাদেরকে খাইয়েছো, তাই না? যতটা না তুমি ওই ককরোচ দলের লোকজনদের উপকারের জন্য তুমি তাদেরকে খাইয়েছো, তার থেকে অনেক বেশি তোমার স্বার্থ ছিল। অর্থাৎ তুমি তোমার নিজ স্বার্থেই খাইয়েছো। আমি আবারও বলি, তোমাকে তারা খাবার দেওয়ার জন্য তোমার কাছেও যায় নাই, ধারেও যায় নাই, বলেও নাই। তুমি নিজ উদ্যোগে এসে স্বেচ্ছায় খাইতে চেয়েছো, এবং সেটা কিন্তু তোমার নিজের স্বার্থে। এটা কিন্তু ককরোচ দলের স্বার্থে না, বরং ককরোচ দলটাকে তুমি ব্যবহার করে তুমি তোমার স্বার্থ উদ্ধার করতে চাচ্ছিলে, তাই না? তো ককরোচ দলের ওই ছেলে পেলেগুলো কিন্তু শিক্ষিত, তোমার মতো অশিক্ষিত মূর্খ না। তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো? মনে মাদ্রাসায় গেছিলে কিছুদিন নাকি, অথবা স্কুল কলেজেও কিছুদিন যেয়ে থাকতে পারো। তো ওই ছেলে পেলে, ওই যে ওই অভিজিৎ দীপকে, সে বোস্টন ইউনিভার্সিটি থেকে সে ওই মনে হয় সোশ্যাল সায়েন্স কিসে জানে মাস্টার্স করা। আর এই যে আর একটা ছেলে, সেও কিন্তু এরকম উচ্চশিক্ষিত। আর ওই জায়গায় যত ছেলে পেলে ছিল, মানে ছাত্র যারা ছিল আর কি, তারা কিন্তু অনেকেই উচ্চশিক্ষিত। আর বাকিগুলো তোমরা যারা আসছিলে তারা তো বস্তুত ধান্দা করতে আসছিলে যে এদেরকে ব্যবহার করে তোমরা ভারতের ধ্বংস করতে পারো কি না।
অর্থাৎ এটাই তো তোমাদের ধান্দা ছিল। কিন্তু ছেলেপেলেরা তো বুঝে গেছে, ওরা তো শিক্ষিত, ওরা তো ওদের দেশকে ভালোবাসে। অতএব ওদের দাবি দেওয়া যখন পূরণ হয়েই গেল, তখন ওরা বললো যে ঠিক আছে, আমাদের কাম কাজ শেষ, আমরা এখন ভেগে যাই, চলে যাই। তোমার খোঁজখবর রাখবে কী কারণে? তোমার খোঁজখবর রাখার তো তাদের কোনো দরকার নেই। তারা তো বেসিক্যালি এখানে অন্য কিছু, তারা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, মেধাবী ছাত্রছাত্রীদের জীবন নষ্ট হচ্ছে, তাদের যে আন্দোলন ছিল এটা তো আসলেই যৌক্তিক ছিল, এটা তো অযৌক্তিক কিছু না। তাদের উদ্দেশ্য তো ভারতকে ধ্বংস করা, এটা তো তাদের উদ্দেশ্য ছিল না। অন্তত ওই ছাত্রগুলোর উদ্দেশ্য তা ছিল না। ওদের সাথে তোমাদের মতো যে লোকজনগুলো ওখানে জুটছিল, যারা বামাতি, যারা মাকু, যারা সেকু আছে না, এবং তোমাদের মতো লোকজন, তোমাদের উদ্দেশ্য তো আর পরীক্ষা, নিট পরীক্ষা ছিল না। তোমাদের উদ্দেশ্য ছিল তো বস্তুত ওই ওই সরকারকে ফেলে দিয়ে দেশটার মধ্যে একটা মানে আনস্টেবল সিচুয়েশান তৈরি করে, একটা অরাজকতা তৈরি করে দেশকে যাতে ভেঙে টুকরো টুকরো করা যায়, এটাই তোমাদের ধান্দা ছিল। তো এটা আমি যেমন বুঝলাম, ওই পোলাপাইনগুলো তোমার কাছে থেকে এটা বোঝে নাই, আর তোমাদেরকে তারা দেখে না, তারা জানে না, জানে তো। তাহলে তোমার সাথে কি কারণে সম্পর্ক রাখবে বলো তো? তোমার সাথে কি কারণে সম্পর্ক রাখবে? আর সম্পর্ক রাখতে গেলে তারাও তো দেশদ্রোহী অভিযুক্ত হয়ে জেল হাজতে ঢুকবে, তাই না? সুতরাং এখানে দুঃখ করে লাভ নাই। তুমি তাদেরকে ব্যবহার করতে চাইছিলে, বুঝছো, আর তারা তোমাকে ব্যবহার করছে। উভয়ের লক্ষ্য কিন্তু একই। তুমি তাদেরকে ব্যবহার করতে চাইছিলে, আর তারা তোমাকে ব্যবহার করতে চাইছিল। হ্যাঁ, এটাই। এখন তারা তোমাকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য সিদ্ধি করে চলে গেছে, অর্থাৎ দে আর সাকসেসফুল, বাট তোমার উদ্দেশ্য সফল হয় নাই, অর্থাৎ তুমি ভারতের সর্বনাশ করতে পারো নাই। এই জন্য তোমার মনে দুঃখ। এইটা অন্য কেউ না বুঝুক, আমি কিন্তু বুঝি। ধন্যবাদ।